সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমরা আজকে তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর 231515 এই কোর্সটির ক্লাস গ্রহণ করব। এই কোর্সের শিরোনাম আমাদের কোর্সটির শিরোনাম আধুনিক দূরপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস। আমাদের যে বিষয়গুলো আজকে আলোচনা করব সেটা concept of Southeast Asia and its impact, importance, colonial policy and its impact, British rule in Malaya state, emergence of nationalist movement and independence। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক এক করে আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মানচিত্রের মাধ্যমে ম্যাপ অফ দ্য সাউথ ইস্ট এশিয়া দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব 11টি দেশ। এখানে হয়তো সবগুলো দেশই দেখানো সম্ভব হয় নাই, আমরা অল্প একটু স্পেসের মধ্যে যেহেতু দেখিয়েছি। মায়ানমার থেকে আমরা শুরু করলাম, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশগুলো এবং এর আশেপাশে সিঙ্গাপুর, এই সমস্ত 11টি দেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো হলো মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, এই 11টি রাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 11টি রাষ্ট্রের সমন্বয়ে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলটি অবস্থিত। দক্ষিণ পূর্ব এশিয়ার ধারণাটি সম্পর্কে আমরা একটু ধারণা দিয়ে নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটার কনসেপ্ট, দক্ষিণ পূর্ব এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া একটি সাম্প্রতিক প্রত্যয় বা ধারণা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এশিয়ার একটি বিশেষ অঞ্চলকে এই প্রত্যয় দ্বারা নির্দেশ করা হয়ে থাকে। বর্তমানে 11টি দেশ নিয়ে এই প্রত্যয় বা ধারণা বিকাশের একটি ঐতিহাসিক পটভূমি বা ব্যাকগ্রাউন্ড রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে 1602 সালে ডাচরা বর্তমান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বা বাটাভিয়া দখল করে। তখন তারা এই অঞ্চলের নাম দেন পূর্ব ভারত, অর্থাৎ ভারত থেকে পূর্ব দিকে বিদায় এই অঞ্চলটির নামকরণ করা হয় পূর্ব ভারত। 1700 শতকের শেষে বা 1800 শতকের শুরুতে মালয় উপদ্বীপে ব্রিটিশরা যে আধিপত্য বিস্তার করে, তখন তারা এর নাম দিয়েছিলেন পূর্ব ভারত। 1839 সালের বিবরণে সর্বপ্রথম দক্ষিণ পূর্ব এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া কথাটির ধারণা পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে অঞ্চলটি, এটা আমরা ইতিপূর্বে মানচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানচিত্রে সবগুলো দেশ হয়তো দেখানো সম্ভব হয়নি, তারপরও আমাদের এখানে উপরের দিক থেকে আমরা উত্তর দিক থেকে মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এর সাথে আছে পূর্ব তিমুর, সিঙ্গাপুর। তাহলে আমরা এখানে 8টা দেশের মতো দেখাতে সক্ষম হয়েছি। বাকিগুলো আমাদের 11টি দেশ, আমরা যেখানে নামগুলো বললাম, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, এই 11টি রাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে প্রত্যয়টি বা ধারণাটি, সেটা এইভাবে
আগমন ঘটে। 1839 সালের বিবরণে সর্বপ্রথম দক্ষিণ পূর্ব এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া এই কথাটি পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির উদ্যোগে নানা অজানা তথ্য আহরণের উদ্দেশ্যে হাওয়ার্ড ম্যালকম নামে একজন ধর্মপ্রচারক এই অঞ্চলে আগমন করেন। এই হাওয়ার্ড ম্যালকমের একটি বিবরণ কাহিনী বা ভ্রমণ কাহিনী লিখেন। তিনি যে ভ্রমণ কাহিনীটি লিখেন সেখানে অত্যন্ত জনপ্রিয়, সেই গ্রন্থটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে। এমনকি আমরা দেখতে পাবো ইউরোপ ও আমেরিকায় এই গ্রন্থটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। হাওয়ার্ড ম্যালকমের বিবরণীতে দক্ষিণ পূর্ব এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া কথাটির বর্ণনা পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব এই যে দক্ষিণ পূর্ব এশিয়া, এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন দক্ষিণ পূর্ব এশিয়ায় যারা আসতেন, মূলত আমরা দেখব যে খ্রিস্টান মিশনারিগণ বা এই অঞ্চলগুলোতে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য আগমন করেছিলেন। আমরা সকলেই জানি যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই অঞ্চলগুলোতে উপনিবেশ স্থাপনের এক চেষ্টা করা হয়েছিল এবং সেই চেষ্টারই অংশ হিসেবে দেখা যায় যে এই অঞ্চলগুলোতে 19 শতকের শুরুর দিকে দক্ষিণ পূর্ব এশিয়ার বার্মায় মার্কিন মিশনারিদের আগমন লক্ষ্য করা যায়। পর্যায়ক্রমে এই অঞ্চলে মার্কিন মিশনারিদের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এ সময়ে মিশনারিদের মূল লক্ষ্য ছিল খ্রিস্ট ধর্ম প্রচার ও শিক্ষাদান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ্রিস্ট ধর্ম প্রচার এবং শিক্ষাদানের মাধ্যমে তারা এই অঞ্চলে খ্রিস্ট ধর্মকে অধিকতর জনপ্রিয় করার একটি চেষ্টা করেছিলেন। এবং শুধুমাত্র খ্রিস্ট ধর্ম প্রচার নয়, খ্রিস্ট ধর্মের পাশাপাশি এই অঞ্চলগুলোতে শিক্ষা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছিলেন। এই অঞ্চলগুলোতে তারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়, জনকল্যাণার্থে হাসপাতাল নির্মাণ করা হয়েছিল, কলেজ নির্মাণ করেছিলেন। অতএব এই অবস্থায় আমরা দেখব যে খ্রিস্ট ধর্মের প্রচারকগণ বা এই সকল মিশনারিগণ এখানে এই সমস্ত কাজকর্ম করে যাচ্ছিলেন। অ্যাডুনিরাম ডাটসনই প্রথম মার্কিন মিশনারি, যিনি 19 শতকের শুরুতে বার্মায় আগমন করেন। 19 শতকের শুরুতে বার্মায় আগমন করে তিনি বার্মায় খ্রিস্ট ধর্ম প্রচারের কাজে ব্যস্ত থাকেন। বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ পূর্ব এশিয়াতেও ব্রিটেন তার উপনিবেশ স্থাপন করে। আমরা দেখলাম যে দক্ষিণ পূর্ব এশিয়ার ধারণা বা প্রত্যয়টি সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিলাম। এরপরে আমরা দেখব যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপের দেশগুলো কিভাবে আধিপত্য বা প্রাধান্য বিস্তার করেছে সেইগুলো সম্পর্কে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রিটিশ নীতি কি ধরনের ছিল? বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ পূর্ব এশিয়াতেও ব্রিটেন তার উপনিবেশ প্রতিষ্ঠা করেছিলেন। এই অঞ্চলে তাদের সবচেয়ে বড় উপনিবেশ ছিল মালয় উপদ্বীপ। মালয় উপদ্বীপে ব্রিটিশরা তাদের শাসন ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করেছিলেন। আমরা জানি যে 1886 সালে পেনাংয়ে সর্বপ্রথম তারা আগমন করেছিলেন এবং পরবর্তী সময়ে পেনাং থেকে 1819 সালে সিঙ্গাপুর, 1824 সালে মালাক্কা, 1886 সালে সমগ্র বার্মার উপর ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1824 থেকে 1826 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম ইঙ্গ-বর্মী যুদ্ধ সংগঠিত হয়। 1852 সালে দ্বিতীয় ইঙ্গ-বর্মী যুদ্ধ সংগঠিত হয়। 1885-86 সালে তৃতীয় ইঙ্গ-বর্মী যুদ্ধ সংগঠিত হয় এবং এই তিনটি যুদ্ধের মাধ্যমে ব্রিটেন বা সমগ্র বার্মা তার নিজের অধিকারে আনার পরিকল্পনা গ্রহণ করে। এমনকি আমরা দেখতে পাবো এই দেশটি ভারতবর্ষের যে শাসকগণ ছিলেন, ব্রিটিশ শাসকগণ, তাদের অধীনে আনয়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং 1935 সালে ভারত শাসন আইনে একে পৃথক একটি অঞ্চল হিসাবে পরিগণিত করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব যে দক্ষিণ পূর্ব এশিয়া ফরাসিরা এই অঞ্চলটিতে কি ধরনের কার্যক্রম পরিচালনা করছিলেন। 1858 সালে ফ্রান্স দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে প্রবেশ করে এবং ভিয়েতনামে আমরা 1859 সালে তারা সাইগন দখল করে এবং 1907 সালে ইন্দোচীন দখল করে। ফরাসি কর্তৃপক্ষের অধীনে ইন্দোচীনের 5টি অঞ্চল সমূহ হল কুসিন, চীন, আনাম,
টংকিং, লাওস ও কম্বোডিয়া, এই সকল অঞ্চলগুলোতে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার এই সমস্ত দেশগুলোতে তারা আধিপত্য বা প্রাধান্য বিস্তার করার চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রিটিশরা, ফরাসিরা এই অঞ্চলে আগমন করার পর আমরা দেখব যে স্প্যানিশরাও কিন্তু এই অঞ্চলটিতে আগমন করেছিলেন। স্প্যানিশরা যে এই অঞ্চলে আগমন করেছিলেন, স্প্যানিশদের আগমনের দেখা যাবে যে তারা পূর্ব এশিয়ার ফিলিপাইনে, দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ ফিলিপাইনে তারা তাদের উপনিবেশ স্থাপন করেছিলেন। ফিলিপাইন কিন্তু বাণিজ্য কেন্দ্রের চেয়ে ধর্মনগরী হিসেবে বেশি প্রসিদ্ধ অর্জন করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে যে এই অঞ্চলটি অর্থাৎ ফিলিপাইন অঞ্চলে তারা তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার যে উপনিবেশ বিভিন্ন দেশ স্থাপন করার চেষ্টা করলো, বিশেষ করে 6টি দেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের উপনিবেশ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। যেমন আমরা দেখব পর্তুগাল, হল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স, স্পেন ও আমেরিকা, এই সমস্ত দেশগুলো দক্ষিণ পূর্ব এশিয়ায় আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে সাধারণত বিজয়ীদের মুখ্য উদ্দেশ্য বিজিত দেশের ভূমি রাজস্ব এবং সম্পদের উপর একচেটিয়া অধিকার ভোগ করা, কিন্তু ইউরোপীয় উপনিবেশিক শক্তিগুলো দক্ষিণ পূর্ব এশিয়ায় উপনিবেশ স্থাপনের উদ্দেশ্য ছিল ভিন্ন। 1498 খ্রিস্টাব্দে পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামা জলপথে আফ্রিকার দক্ষিণ প্রান্তপথে উত্তম আশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে পৌঁছানোর মাধ্যমে ইউরোপীয় দক্ষিণ পূর্ব এশিয়ার আগমনের শুভ সূচনা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে অর্থাৎ 16 শতকের শুরুতে 1511 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বিখ্যাত মশলা বাণিজ্য কেন্দ্র মালাক্কা দখলের মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইউরোপীয় শক্তিগুলো উপনিবেশ স্থাপনের গোড়াপত্তন করে এবং এই পর্তুগাল, হল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, আমেরিকা, এই 6টি দেশ এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিলাম যে এই দক্ষিণ পূর্ব এশিয়া ধারণাটি এবং প্রত্যয়টি কিভাবে ব্যবহার করা হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় কোন কোন দেশ উপনিবেশ স্থাপনের চেষ্টা করেছে এবং কোন কোন দেশ এই অঞ্চলে প্রভাব বিস্তার করেছে, এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ায় ঔপনিবেশিক শাসনের প্রভাব আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তীতে আমরা চলে যাব যে মালয়েশিয়াতে ব্রিটিশ শাসনের ক্রমবিকাশ। মালয়ে যে ব্রিটিশ শাসনের ক্রমবিকাশ সংগঠিত হয়েছিল, এই মালয়ের ব্রিটিশ শাসনের ক্রমবিকাশ সম্পর্কে আমরা ধারণা দেওয়ার পূর্বে আমরা একটুখানি পিছনের দিকে চলে যাব যে পর্তুগিজ এবং ওলন্দাজদের পথ ধরে মশলার গন্ধ। আমরা জানি যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলটিতে, বিশেষ করে মালয় এবং ইন্দোনেশিয়া, এই অঞ্চলগুলোতে প্রচুর মশলা উৎপাদিত হতো এবং এই মশলা তারা ব্যবহার করতো, অর্থাৎ ইউরোপের লোকজন এই মশলা সামগ্রী অধিক পরিমাণে ব্যবহার করত এবং এই মশলার জন্য মূলত তারা অর্থাৎ পর্তুগিজরা ওলন্দাজদের পথ ধরে এই মশলার গন্ধ, এমনকি আমরা দেখতে পাবো এই এলাকার অফুরন্ত ধন সম্পদ এবং প্রাচুর্যে আকৃষ্ট হয়ে ইংরেজ বণিকরা এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা করেন এবং তারই অংশ হিসাবে তারা 17 শতকের শুরুতে ইংরেজরা ভারতে আগমন করে এবং 1786 সালে ব্রিটিশ ফ্রান্সিস লাইট মালয় উপদ্বীপের পেনাং দখল করে ও প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে 1786 সালে ব্রিটিশ ফ্রান্সিস লাইটের মালয় উপদ্বীপের পেনাং দখলের মাধ্যমে তারা এই অঞ্চলের শাসন এবং শোষণ করার পরিকল্পনা গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মালয় অঞ্চলে তারা তাদের আগমনের মূল কারণ ছিল যে এই অঞ্চলে যে প্রচুর মশলা এবং প্রাকৃতিক সম্পদ, এইগুলো আহরণ করা। মশলা এবং প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে এই অঞ্চলটিতে তারা তাদের নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা করে এবং তারই অংশ হিসাবে তারা 1786 খ্রিস্টাব্দে ফ্রান্সিস লাইটের মাধ্যমে পেনাং অঞ্চলে সর্বপ্রথম অভিযান পরিচালনা করে এই অঞ্চলটি নিজেদের আয়ত্তের মধ্যে আনার পরিকল্পনা গ্রহণ করেন। 1641 সালে ওলন্দাজরা পর্তুগিজদের বিতাড়িত করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে 1641 সালে ওলন্দাজরা পর্তুগিজদের বিতাড়িত করে 1786 সাল হতে 1957 সাল পর্যন্ত মালয়ের স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত মালয়ে ব্রিটিশ আধিপত্য বিস্তার
অব্যাহত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মালয়ে ব্রিটিশ শাসনের ক্রমবিকাশের প্রথম পর্যায়ে আমরা দেখে নেই যে 1612 খ্রিস্টাব্দে প্রাটানিতে ব্লুম কর্তৃক ইংরেজ বাণিজ্য কুঠি প্রতিষ্ঠিত হয়। 1612 খ্রিস্টাব্দে প্রথম, 1631 খ্রিস্টাব্দে এটি পরিত্যক্ত হয়। এরপর আমরা ইতিমধ্যেই বলেছি যে 1786 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মালয়ে বাণিজ্যিক সাম্রাজ্য প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিতে আর পারেনি। 1786 খ্রিস্টাব্দে ফ্রান্সিস লাইট 1786 খ্রিস্টাব্দে মে মাসে ফ্রান্সিস লাইট 3টি বাণিজ্য জাহাজ ও 100 জন সিপাহী, 30 জন নাবিক, 15 জন গোলন্দাজ বাহিনীর সদস্য ও 5 জন ব্রিটিশ কর্মকর্তা নিয়ে পেনাং অভিযান পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। 1790 খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের মাত্রা বেড়ে যায়। আমরা দেখব যে এই যে ভদ্রলোক অর্থাৎ 1786 খ্রিস্টাব্দে মিস্টার ফ্রান্সিস লাইট এই অঞ্চলটিতে আগমন করলেন। এই আগমন করার পরে এই অঞ্চলের সাথে তাদের বাণিজ্যের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। 1757 খ্রিস্টাব্দের পর ভারতে ব্রিটিশ সাম্রাজ্য যেভাবে সম্প্রসারণ ঘটে, অনুরূপভাবে আমরা দেখতে পাবো যে 1790 সালের পর থেকে 1790 সালের পর থেকে ভারত মালয় অঞ্চলেও ব্রিটিশ সাম্রাজ্য অনুরূপভাবে সম্প্রসারিত ঘটার পথ প্রশস্ত হয়। 1776 সালে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে, ফলে আমরা দেখতে পাবো যে দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্রিটিশ শক্তিশালী ঘাট স্থাপন তাদের জন্য বা ব্রিটিশদের জন্য জরুরি হয়ে পড়ে। 1776 সালের পূর্ব পর্যন্ত আমেরিকা ব্রিটিশদের উপনিবেশ ছিল এবং 1757 সালে আমরা জানি যে ভারতবর্ষের অধিকাংশ অঞ্চলই অর্থাৎ ফরাসি যুদ্ধের পর ভারতবর্ষের বিভিন্ন অংশ ব্রিটিশরা তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করে এবং এই অবস্থায় 1776 খ্রিস্টাব্দে আমেরিকাকে স্বাধীনতা ঘোষণা করার পরেই এই অঞ্চলটি 1783 খ্রিস্টাব্দে স্বাধীনতা প্রাপ্ত হয়। অতএব ব্রিটিশরা তাদের নতুন নতুন উপনিবেশ স্থাপনের কাজে ব্যস্ত হয়ে পড়ে, ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্রিটিশ শক্তিশালী ঘাঁটি স্থাপন তাদের জন্য জরুরি হয়ে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যেই জানি যে 1789 সালে ফরাসি বিপ্লবের পর ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যুদ্ধ সংগঠিত হয় এবং এই সমস্ত যুদ্ধের মাধ্যমে এই ভারতবর্ষের দক্ষিণাঞ্চলেও এর ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়েছিল ব্রিটিশ এবং ফরাসি এই দুটি শক্তির মধ্যে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে 1790 খ্রিস্টাব্দে তাদের ব্যবসা বাণিজ্যের পরিমাণ এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। শুধুমাত্র 1790 নয়, 1790-এর পর থেকে আমরা দেখতে পাবো যে এই অঞ্চলটিতে তাদের ব্যবসায়িক তীব্রতা বা ব্যবসায়ের যে চলাচল সেটা বেড়ে গিয়েছিল। 1795 খ্রিস্টাব্দে ব্রিটিশরা মালাক্কা, আম্বায়ান, বান্দা, সুমাত্রার পূর্ব উপকূল এই অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নিব যে এই সময় ব্রিটিশরা জাভাকে ফরাসি প্রভাব থেকে মুক্ত করার চেষ্টা করে, অর্থাৎ বাটাভিয়া বা জাভা ইন্দোনেশিয়ার যে অঞ্চলটি, এই অঞ্চলে ফরাসি প্রভাব থেকে তারা মুক্ত করার চেষ্টা করে। 1811 খ্রিস্টাব্দে ব্রিটিশরা জাভা দখল করে। 1812 খ্রিস্টাব্দে ইংরেজ ডাচ চুক্তি স্বাক্ষরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাবো যে ডাচ বা হল্যান্ড এই দেশটির সাথে ব্রিটিশদের একটি চুক্তি স্বাক্ষরিত হয় যে এই অঞ্চলগুলোতে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশে ডাচরা আধিপত্য বিস্তার করবে সেখানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর অবস্থান করবে না এবং বা ইংরেজরা সেখানে অবস্থান করবে না। পক্ষান্তরে ইংরেজরা যে সমস্ত অঞ্চলগুলো দখল করবে সেখানে ডাচ বা হল্যান্ডের যে কোম্পানি রয়েছে তারা এই বা জনগণ রয়েছে তারা ওই অঞ্চলটিতে আধিপত্য বিস্তারের চেষ্টা করবে না। এই সূত্র ধরেই 1812 খ্রিস্টাব্দে ইংরেজ ডাচ চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে ইংরেজ ডাচ শান্তিপূর্ণ সহাবস্থানের পথ তাদের জন্য সুগম হয় এবং আমরা দেখব যে ইউরোপের এই দুইটি গুরুত্বপূর্ণ দেশ, বিশেষ করে হল্যান্ড বা ডাচ এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা, এই দুইটি গুরুত্বপূর্ণ শক্তির মধ্যে একটি সমন্বয় সাধিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরেই এই দুটো দেশের সাথে বা ইংরেজদের সাথে ডাচদের একটি চুক্তি সম্পাদিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব ইংরেজদের সাথে 1824 সালে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়, ইংরেজ ডাচ চুক্তি, এই চুক্তির মূল মর্মকথা কি ছিল সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। 1824 খ্রিস্টাব্দে ইংরেজ ডাচ যে চুক্তি সম্পাদিত হয়েছিল সেই চুক্তির মূল ধারাসমূহ আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজরা তাদের উপনিবেশ
ক্যাম্বুলিনে ডাচদের নিকট হস্তান্তর করবে এবং তার বিনিময়ে ডাচদের নিকট হতে ইংরেজরা মালাক্কা লাভ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে ইংরেজরা তাদের উপনিবেশ ক্যাম্বুলিন ডাচদের নিকট হস্তান্তর করবে, অর্থাৎ ইন্দোনেশিয়ার যে সমস্ত অঞ্চলগুলোতে ইংরেজদের আধিপত্য রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলো ডাচদের নিকট হস্তান্তর করবে এবং মালয়েশিয়ার যে সমস্ত অঞ্চলগুলোতে ডাচদের আধিপত্য রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলো তারা ইংরেজদের নিকট হস্তান্তর করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু পরিষ্কার ধারণা থাকতে হবে, অর্থাৎ ইন্দোনেশিয়ার যে সমস্ত অঞ্চলগুলোতে ইংরেজদের অধিকারে রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলো তারা ডাচদের নিকট হস্তান্তর করবে, আর মালয়েশিয়ার যে সমস্ত অঞ্চলগুলোতে ডাচদের আধিপত্য রয়েছে সেই সমস্ত অঞ্চলগুলো ইংরেজদের কাছে তারা হস্তান্তর করবে। অতএব সেই সূত্র ধরেই ইংরেজরা তাদের উপনিবেশ ক্যাম্বুলিনে ডাচদের নিকট হস্তান্তর করবে এবং তার বিনিময়ে ডাচদের নিকট থেকে ইংরেজরা মালাক্কা লাভ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় ডাচরা ভারত এবং মালাক্কায় অবস্থিত বাণিজ্য কুঠিরগুলো ইংরেজদের নিকট হস্তান্তর করবে। ডাচরা সিঙ্গাপুরে ইংরেজদের আধিপত্য মেনে নিবে। জলদস্যু দমনে তারা একমত পোষণ করে, অর্থাৎ উভয় ডাচ এবং ইংরেজ এরা সম্মিলিতভাবে এই দস্যু দমনে বা জলদস্যু দমনে একতাবদ্ধ হয়ে কাজ করার পরিকল্পনা গ্রহণ করে। ডাচরা সিঙ্গাপুরে ইংরেজদের আধিপত্য মেনে নেয়, যেহেতু সিঙ্গাপুরে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা ইতিমধ্যে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে, ফলে ইংরেজদের লক্ষ্যসমূহ এখানে সহজেই অর্জন করা সম্ভব হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মালয়েশিয়ার ব্রিটিশ শাসনের ক্রমবিকাশের দ্বিতীয় পর্যায়ে চলে যাচ্ছি। 1819 খ্রিস্টাব্দ থেকে 1830 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ নৌশক্তি ছিল অপর্যাপ্ত। ব্রিটিশ নৌশক্তি অপর্যাপ্ত থাকার কারণে ব্রিটিশ ভারতীয় সরকার 1837 খ্রিস্টাব্দে রাজকীয় নৌবহরের 2টি জাহাজ ও 5টি গানবোট মালাক্কা প্রণালীতে প্রেরণ করেন। ডায়না নামক প্রথম বাষ্পীয় পুত এই অঞ্চলে মোতায়েন করার নীতিগত সিদ্ধান্ত তারা গ্রহণ করে। 1881 খ্রিস্টাব্দে বর্নিও অঞ্চলটি ব্রিটিশ সরকার লিজ গ্রহণ করে। 1888 খ্রিস্টাব্দে বর্নিও অঞ্চলটি ব্রিটিশ আশ্রিত রাষ্ট্রে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব যে মালয়েশিয়া এবং তার আশেপাশের যে অঞ্চলগুলো বা যে সময় বিস্তৃত অঞ্চলগুলো ছিল এই সমস্ত অঞ্চলগুলো তারা দখল করার পরিকল্পনা গ্রহণ করেছিল এবং ব্রিটিশরা ভারতে যেহেতু তাদের পর্যাপ্ত নৌবহর রয়েছে, অতএব ভারতের এই সমস্ত নৌবহরের সহযোগিতায় মালয় অঞ্চলটিতেও আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টার অংশ হিসেবে তারা ব্রুনিও অঞ্চলটিতেও আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। মালয়েশিয়াতে ব্রিটিশ শাসনের ক্রমবিকাশের শেষ পর্যায়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে 1874 খ্রিস্টাব্দে পূর্ব মালয় উপদ্বীপের মূল ভূখণ্ডে প্রত্যক্ষ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়, তবে অঞ্চলটি স্বাধীনতা ভোগ করত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1874 আমরা ইতিমধ্যে বলেছি যে এইখানে পূর্ব মালয় ভূখণ্ডে প্রত্যক্ষ ব্রিটিশ শাসন 1888 খ্রিস্টাব্দে পেনাংয়ে ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত হয় এবং পেনাংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা এই অঞ্চলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ছিল টিন এবং রাবার। এই টিন এবং রাবার তাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় বস্তুতে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1909 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রভাবিত হয় মালয় এবং মালয় উপদ্বীপের উত্তরের যে 4টি রাজ্য, বিশেষ করে পেরলিন, কেদা, কেলান্তান এবং টেঙ্গুতে ব্রিটিশ সাম্রাজ্য সম্প্রসারণ করা তাদের পক্ষে সম্ভব হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে 1886 খ্রিস্টাব্দে পর থেকে তাদের যে মালয় অঞ্চলটিতে তাদের যে আধিপত্য বিস্তারের চেষ্টা, সেই চেষ্টারই অংশ হিসেবে 1909 খ্রিস্টাব্দে ব্রিটিশরা উপদ্বীপের অর্থাৎ মালয় উপদ্বীপের উত্তরের 4টি অঞ্চল বা 4টি রাজ্য তাদের অধিকারভুক্ত করেছিলেন বা এটা তাদের অঞ্চল সম্প্রসারিত করেছিলেন, যেমন পেলিন, কেদা, কেলতান ও টেঙ্গু পর্যন্ত তাদের সাম্রাজ্য সম্প্রসারিত করা সম্ভব হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে ব্রিটিশ সাম্রাজ্য মালয় অঞ্চলটিতে আধিপত্য বিস্তার করা বা ব্রিটিশদের মালয় অঞ্চলে আধিপত্য বিস্তার করা সম্ভব হয়। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখার চেষ্টা করব মালয়ে ব্রিটিশ রেসিডেন্ট পদ্ধতি কিভাবে চালু করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মালয়ে
ইতিমধ্যেই তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই শাসন ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করা সম্ভব হয় নাই। যেমন আমরা প্রথমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন সুদৃঢ় করার পর মালয় অঞ্চলের বা মালয় ভূখণ্ডের দিকে তারা ধাবিত হয়। আমরা ইতিপূর্বেই দেখতে পাবো যে ভারতবর্ষে ব্রিটিশ বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের শাসন ব্যবস্থাকে সুদৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করার পরেই তারা দক্ষিণ পূর্ব এশিয়ার এই সমস্ত দেশগুলোতে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যেই বলেছি যে ব্রিটিশরা প্রথম বা ব্রিটিশ নাবিক প্রথম ফ্রান্সিস লাইটের সহায়তায় 1786 সালে মালয় উপদ্বীপের কেদা রাজ্যের পেনাং বন্দর দখল করেছিলেন এবং 1786 থেকে 1867 সাল পর্যন্ত মালাক্কা, সিঙ্গাপুর, পেনাং অঞ্চলগুলোতে চীনা বাংলা বাণিজ্যের নিরাপত্তা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1868 সালে মালয়ের নিয়ন্ত্রণ ভার ভারতীয় অফিস হতে লন্ডনের কলোনিয়াল অফিসে হস্তান্তর করার নীতিগত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 1886 থেকে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত মালাক্কা তাইলে মালাক্কা, সিঙ্গাপুর, পেনাং। সিঙ্গাপুর কিন্তু মালয়েশিয়ার সাথে একসাথেই ছিল তখনও, তাহলে তার নাম ছিল তামাসুক। সিঙ্গাপুর ও পেনাং চীনা বাংলা বাণিজ্যের নিরাপত্তা কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় ব্রিটিশরা ভারতবর্ষের ন্যায় বা অনুকরণে মালয় উপদ্বীপেও তারা তাদের রেসিডেন্ট পদ্ধতি তৈরি করার শিল্পকে কেন্দ্র করে মালয়ী এবং চীনা শ্রমিকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ফলে আইন শৃঙ্খলা অবনতি ঘটে। এছাড়াও মালয়ের বিভিন্ন রাজ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব, বিশেষ করে পেরেকে এ দ্বন্দ্ব জটিল আকার ধারণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঞ্চলে ব্রিটিশরা যে সমস্ত অঞ্চলগুলোকে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন, যেমন সেলেঙ্গুর, মালয় ও চীনা গোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্ব বা সংঘাতগুলো বা গৃহযুদ্ধ বাঁধার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, এইগুলো থেকে তারা এই অঞ্চলগুলোকে রক্ষা করার চেষ্টা করেন। এবং যে সময় এই সমস্ত গৃহযুদ্ধগুলো সংগঠিত হয় বা বিভিন্ন গোষ্ঠীদ্বন্দ্ব সংগঠিত হয়, এই গোষ্ঠীদ্বন্দ্বগুলো নিরসনের জন্য ব্রিটিশ সরকার বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে হস্তক্ষেপ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে মালয়ে চীনা শ্রমিকদের মধ্যে এবং মালয়ী শ্রমিকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সবসময় লেগেই থাকতো। আমরা জানি যে এই অঞ্চলটির প্রাকৃতিক সম্পদের মধ্যে টিন এবং রাবার, এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। অতএব টিন শিল্পের সাথে অধিকাংশ জড়িত ছিলেন এই চীনা গোষ্ঠীর লোকজন, আর মালয়ীরা সেখানে ওয়ার্কার হিসাবে অনেক ক্ষেত্রেই কাজ করতেন। অতএব মালয়ী এবং চীনা এই দুইটি গোষ্ঠীর মধ্যে অনেক ক্ষেত্রেই গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত থাকতো এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই গোষ্ঠীদ্বন্দ্ব নিরসন বা হস্তক্ষেপ করে তা নিরসনের চেষ্টা করত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মালয়ের এই অশান্ত পরিবেশে ব্রিটিশরা মালয় উপদ্বীপে হস্তক্ষেপ করে এই সমস্ত অঞ্চলগুলো নিজেরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বিভিন্ন রাজ্যে ব্রিটিশদের আধিপত্য প্রতিষ্ঠা করার প্রচেষ্টা ইতিমধ্যে আমরা বলেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে 1909 সালে ব্রিটিশরা কেলান্তান ব্রিটিশ অধিকারভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মালয়ের যে সমস্ত অঞ্চলগুলো ছিল, যারা পেনাং থেকে তাদের কার্যক্রম শুরু করেছিলেন, অর্থাৎ পেনাং দখলের মাধ্যমে 1786 খ্রিস্টাব্দে যেখান থেকে তাদের শুরু হয়েছিল, তারপর থেকে মালয়ের বিভিন্ন অঞ্চল দ্বারা দখল অব্যাহত রাখে। 1909 সালে কেলান্তান ব্রিটিশ অধিকারভুক্ত করা হয়। 1910 সালে মালয়ের তেরেঙ্গানু ব্রিটিশ অধিকার মেনে নেয়। 1910 সালে মালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল কেদায়ের সুলতান ব্রিটিশ উপদেষ্টার সাহায্য গ্রহণ করে। 1913 সালে ক্ষুদ্র রাজ্য পারলিসেও ব্রিটিশ আধিপত্য স্বীকৃত হয়। এই অবস্থায় আমরা দেখে নিব যে মালয়ের 9টি রাজ্যের মধ্যে নেগ্রি সেমবিলান, পেনাং, মিনাংকাবু, সেলেঙ্গার, এইগুলো বা এই সমস্ত অঞ্চল বা রাজ্যগুলো মিলে ফেডারেট রাজ্য গঠনের পরিকল্পনা গ্রহণ করে। অপর 4টি কেলান্তান, তেরেঙ্গানু, কেদা ও পারলিস মিলে আনফেডারেট রাজ্য নামে ব্রিটিশ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব
এরপরে ব্রিটিশরা যে সেখানে রেসিডেন্ট একজন রাখার পরিকল্পনা গ্রহণ করলেন এবং প্রতিটি অঞ্চলেই তারা তাদের রেসিডেন্ট ব্যবস্থাকে অব্যাহত রাখার পরিকল্পনা গ্রহণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিব যে এই ব্রিটিশ রেসিডেন্ট যে সমস্ত রাজা বা শাসকগণ ছিলেন তাদেরকে অধিকাংশ ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। তবে আমরা দেখে নিব যে কোনো প্রথা বা ধর্মের বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করতেন না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুবই সংক্ষিপ্ত করছি যে আমাদের সময়ের স্বল্পতার জন্য আমরা ব্রিটিশ রেসিডেন্ট ব্যবস্থাকে ডিটেলস আলোচনা করতে পারলাম না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। জাতীয়তাবাদী আন্দোলন এবং স্বাধীনতা অর্জন, অর্থাৎ মালয়ের জাতীয়তাবাদী আন্দোলন এবং স্বাধীনতা অর্জনের এই বিষয়টি আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে উপনিবেশ জাতীয়তাবাদী আন্দোলনের মূল লক্ষ্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর মালয়েশিয়ায় জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু প্রথম দিকে গড়ে ওঠেনি। মালয়েশিয়ায় জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠতে অনেক দেরি হয়েছে। এই মালয়েশিয়ার জাতীয়তাবাদী আন্দোলন গড়ে না ওঠার পেছনে যে সমস্ত অন্তর্নিহিত কারণগুলো ছিল সেই কারণগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে মালয়ে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনের পরিবর্তে পরোক্ষ শাসন ব্যবস্থা সেখানে পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিলেন। ধর্ম এবং সামাজিক প্রথায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা হস্তক্ষেপ বা ইংরেজ রেসিডেন্ট হস্তক্ষেপ করবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে মালয়ের ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনের পরিবর্তে পরোক্ষ শাসন ব্যবস্থা অর্থাৎ রেসিডেন্ট ব্যবস্থার মাধ্যমে সেখানে তারা তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এবং মালয়ের যে সমস্ত ধর্ম এবং সামাজিক যে সমস্ত প্রথা রয়েছে, ইংরেজরা এই সমস্ত সামাজিক প্রথায় এবং ধর্মে কখনো হস্তক্ষেপ করবে না। স্বাধীনভাবে যে যার মতো ধর্ম পালন করতে পারবে এবং সামাজিক প্রথায় তারা হস্তক্ষেপ না করার ফলে এই লোকাল যে সমস্ত পিপল ছিল তাদের সাথে আর তাদের কোনো শাসন কার্য পরিচালনা করায় আর তাদের কোনো অসুবিধা হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৩ নম্বরে আমরা দেখব যে ব্রিটিশ উপনিবেশ মালয়ে ব্রিটিশদের শোষণ ও নির্যাতন তুলনামূলকভাবে কম বা সহনীয় পর্যায়ে ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার মূল কারণ ছিল সেখানে যে সমস্ত সম্পদগুলো আহরণ করা সম্ভব হতো তারা সেই সমস্ত সম্পদগুলোই আহরণ করত এবং তাদের জন্য আবার কিছু ব্যবস্থাও অর্থাৎ জনকল্যাণমূলক কার্যক্রমও ইংরেজরা করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবকের সংখ্যা নিতান্তই কম থাকার জন্য আমরা দেখতে পাবো যে সেখানে জাতীয়তাবাদী আন্দোলন অত্যন্ত দেরিতে শুরু হয়েছিল। তাছাড়াও জাতীয়তাবাদী আন্দোলন তৈরিতে সুশীল সমাজ একটি ব্যাপক ভূমিকা পালন করে। মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে সুশীল সমাজের ভূমিকা ছিল নগণ্য এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত লোকজনের হার কম থাকার জন্যই মূলত এই সুশীল সমাজ এক্ষেত্রে কম অগ্রণী ভূমিকা পালন করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিলাম যে জাতীয়তাবাদী আন্দোলন তৈরিতে মালয় অঞ্চলটি কেন এত দেরি হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব মালয়ের জাতীয় চেতনা বিকাশের পথে যে সমস্ত অন্তরায়গুলো ছিল সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। মালয়ের জাতীয়তাবাদী আন্দোলন গড়েও না ওঠার কারণগুলো কি ছিল? ধর্ম, সংস্কৃতি, ভাষা, শিক্ষা, জাতি বা গোষ্ঠীর অভিন্নতা এবং রাজনৈতিক চেতনা। ঊনবিংশ শতকের শেষ দিকে মালয় অঞ্চলে 3টি বিভিন্ন জাতি বা গোষ্ঠীর মানুষ বাস করত। মোট অধিবাসীর 42% ছিল চীনা, 40% ছিল মালয়ের অধিবাসী, 10% ছিল ভারতীয় হিন্দু ও মুসলমান। এ সময় সিঙ্গাপুরের লোক সংখ্যার 80% ছিল চীনা নাগরিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাদের অধিকাংশ অর্থাৎ টিনের খনি, বন্দর ও রাবার বাগিচার অধিকাংশই কর্মচারী ছিলেন চীনা ও ভারতীয়। ইতিমধ্যে আমরা বলেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে 9টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ব্রিটিশ উপনিবেশ স্থাপনে ও স্থায়িত্ব আনয়ন করতে তারা অর্থাৎ ব্রিটিশরা এই ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 9টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে ব্রিটিশ উপনিবেশ ইতিপূর্বে স্থাপিত হয়েছে এবং তাদের জনসংখ্যার দিক দিয়ে আমরা দেখব যে চীনা জনসংখ্যায় মোট অধিবাসীর 42% ছিল চীনা অধিবাসী এবং বিশেষ করে সিঙ্গাপুরে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখব যে 80% জনসাধারণই হলো চীনা বংশোদ্ভূত নাগরিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থায় মালয়ের 9টি অঞ্চলে
তারা আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মালয়ের স্বাধীনতার বিষয়ে কথা বলবো, অর্থাৎ কিভাবে মালয়ের স্বাধীনতার পথে অগ্রসর হলো। ইতিমধ্যে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর যে সময় শুরু হলো, এই সময় জাপান এই অঞ্চলটিতে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা গ্রহণ করেছিলেন এবং এই অঞ্চলটিতে ব্রিটিশরা এই সময় তাদের সাথে যুদ্ধ করে এই অঞ্চলে টিকে থাকতে না পেরে অন্যত্র গমন করেছিলেন। অতএব এই অঞ্চলটিতে জাপান তার আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এবং এই সময়েও মালয় অঞ্চলের স্বাধীনতার জন্য প্রত্যাশী জনগণ স্বাধীনতা প্রত্যাশা করেছিল। মালয়ের স্বাধীনতার জন্য এবং শাসনতন্ত্র প্রণয়নের জন্য 1956 সালে একটি কমিশন গঠন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1957 সালে 5 আগস্ট টুংকু আব্দুর রহমান ও ব্রিটিশ হাই কমিশনার একটি দলিলে স্বাক্ষর করে এবং এই দলিলে স্বাক্ষর করার মাধ্যমে 1957 সালের 31 আগস্ট মালয় রক্তপাতহীন স্বাধীনতা লাভ করে এবং মালয় অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1963 সালে সিঙ্গাপুরকেও তার সাথে অন্তর্ভুক্ত করে মালয় স্টেটের অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু 1965 সালে মালয়ের সাথে সিঙ্গাপুরের মতভেদ সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে 1965 সালে মালয় থেকে সিঙ্গাপুর বিচ্ছিন্ন হয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিলাম যে মালয়ে প্রথমে আমরা দেখলাম যে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রত্যয় বা ধারণাটি কিভাবে আসলো। দক্ষিণ পূর্ব এশিয়ার যে উপনিবেশ স্থাপন, অর্থাৎ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এসে দক্ষিণ পূর্ব এশিয়ায় উপনিবেশ স্থাপন করেছিল, সেটা আমরা সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ায় উপনিবেশ স্থাপনের প্রভাব কি ধরনের পড়েছিল সেটা আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর সাথে সাথে আমরা মালয়েশিয়া কিভাবে ব্রিটিশরা উপনিবেশ স্থাপন করলো, মালয়েশিয়ায় ব্রিটিশ শাসন কিভাবে অব্যাহত রাখার চেষ্টা করা হলো এবং পরবর্তীতে মালয় অঞ্চলটি কিভাবে স্বাধীনতা লাভ করলো, এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নেব, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। সাইদ, প্রশ্ন থাকলে করতে পারো। বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার প্রশ্ন নাই কোনো। থ্যাংক ইউ। এই যে আমরা এটাই কিন্তু নতুন বই রেফারেন্স দিয়েছি, মুসা আনসারীর ইন্দোনেশীয় মালয়েশিয়ার ঐতিহাসিক ক্রমবিকাশ। এটা হয়তো তোমরা পাবো না, আমার কাছে আছে বা আমাদের সেমিনারে ওই কপি করা আছে, এখান থেকে নিয়ে পড়তে পারো। আর আছে গিয়াসউদ্দিন মোল্লার দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, এটার মধ্যেও আছে, এই অংশগুলো ভালো আছে। তাহলে আমরা এই মুসা আনসারীর বইটা এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, একটা বই দেখে পড়লেই তোমার হয়ে যাবে, অন্তত এই তোমরা পড়তে পারবা। তো ঠিক আছে, ভালো থাকো, ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।